কাপ চা পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। আরেকশো কিসের 100? মানে তো 300 200 টাকা দিলেন তো। 300 টাকার কথা হয়েছিল? আপনাকে মাথাটা ঠিক আছে নাকি? আমি সুন্দর মতো 2 আঙুল উঁচা করে 200 টাকার কথা বলছি এইভাবে। আরে আপনি মিথ্যা কথা কোন কেন আমার সাথে? এইভাবে 3 আঙুল দেখিয়ে বলছেন 300 টাকা দেবো। আমি মিথ্যা কথা বলতেছি? আপনি মিথ্যা কথা বলছেন। আমার তো 3 টাকা উঠেই না। এই যে দেখেন, তাই না উঠানো যায় না, 5 বছর ধরে রাত কেন? শোনেন, আপনারা যে ভাড়া দিছি সেটা ন্যায্য ভাড়া দিছি, নিলে নেন, না নিলে যান। শোনেন, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না আমার সাথে। আমি কাজ ঠিক করতেছি না, আপনি কাজ ঠিক করতেছেন? আপনি আপনি মিটার ছাড়া ঘুরেন কেন? হ্যাঁ, আপনি চিনেন আমার পরিচয় কি? আপনি জানেন আমি 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 এই মিটার ছাড়া ঘোরার কারণে আপনাকে 7,000 টাকা ফাইন করতে পারি। করবো দাঁড়ান, দিমু ফোন। আল্লাহ দেখতেছে, আল্লাহ বিচার করবে। সেটা আমিও জানি। আল্লাহর বিচার সবার কাছে সমান, বুঝছেন? আসছে সকাল সকাল দিনের শুরুটা আজকে ভালো হলো, আলহামদুলিল্লাহ। বস ওই বলে সব। আর বস আছে কি কালারের শার্ট পরে আসছে রে? আকাশি রঙের। আকাশের রঙের। হ্যালো বস, সালামালাইকুম। এখন বাজে 11:10। কেন বস? মানে কি? কে বলছে আমি এখন অফিস আসি নাই? আমি তো সে সকাল 9টার সময় অফিস এসে বসে আছি বস। আপনারা তো ঢুকতে দেখছি। আপনি আজকে আকাশের রঙের শার্ট পরে আসছেন না? এই জি, তাহলে হ্যাঁ ওকে বস। জি বস, জি সালামালাইকুম। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। তারপর আটার ডোটাকে সুন্দর করে বানিয়ে আলুটাকে চটকাবো। চটকি কি করবো জানো? আমি ভাবছি আজকে আলুর মধ্যে একটু অরেঞ্জ জুস দিব, তাহলে খুব মজার আলু অরেঞ্জ ফ্লেভারের একটা আলু পরাটা হবে। কি বলো? খুবই আমার ময়নারে পুরা রান্না শিখে ফেলতেছে। শিখেছি, বিয়ে পরে তোমাকে রান্না করে খাওয়াতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। এই দাঁড়ো, এত জোরে হ্যাঁ বললা? শোনো, এই বিয়ের পরে রান্না বান্না আমাকে দিয়ে চলবে না, এগুলো আমি করতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আগে থেকে ভেবে নাও, আমাকে বিয়ে করবে নাকি না। তোর হাতের রান্না আমি জীবনও খাবো না। বেবস, আমি এত তাহলে বাবুর্চিটা উঠে রাখছি কেন? দুইটা শেফ রাখছি। একটা সেকেন্ড একটু জাস্ট হোল্ড করো তো, একটা সেকেন্ড। আবার কি কল দিল? হ্যাঁ, আমার মানে পিএস কল দিচ্ছে। জি বস। নাই সাহেব, একটু আমার রুমে আসুন তো। এখনই বস? জরুরি কাজ করতেছি বস, একটু পরে আসি, একদম ডেডলাইনের কাজ। কি কাজ? ওই যে এমআর গ্রুপের কোটেশনটা বস একটু রিভাইজ করতে হইতেছে, বুঝছেন? ওইটা একটু পাঠিয়ে দিব, আমি ওইটা শেষ করে আসি। আর আপনি বলে আমি বস চলে আসবো, অসুবিধা নাই, কিন্তু একটু যদি ক্ষতি টতি হয়ে যায়। না 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 না, এখন আসার দরকার নেই, আপনি কাজটা শেষ করে আসেন, আমি দিচ্ছি। জি বস, জি থ্যাংক ইউ বস। চাও বেবস, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ব্যস্ত। আমি এত কষ্ট করে তোমার জন্য আলু পরোটা বানিয়েছি, আর তোমার আমাকে দেওয়ার মতো কোনো সময় নেই। আমি রাখি। আরে তোর কিসের ব্যস্ত? সারাদিন গাধার খাটনি হবে? হ্যাঁ, অফিসে বাকি যে গরু ছাগল গাধা যারা আছে তার করবে এটা কি? তাদের কাম কি? মানে কাজটা কি? একটু আবার একটু হোল্ড করো তো। হ্যালো, আমি তোমাকে পড়াটা নিচ্ছি। গফরন ভাই একটু শোনেন। কি হল? ভালো আছেন? হ্যাঁ বসেন না, একটু বসেন না। চা দিতে বলি? ভাই চা খাওয়ার মুডে নাই, হেবি ঝামেলা মধ্যে আছে। এই যে
কেন আপনি কাজ থেকে ঝামেলা মনে করেন? কাজ এনজয় করবেন বস। হ্যাঁ, কফি আনে, হ্যাঁ কফি আন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, কফি লাগবে না? আচ্ছা কি জন্য ডেকেছেন বল। বিষয় যেটা হচ্ছে এমান গ্রুপের এই কোটেশনটা বস আপনার একটু পাঠিয়ে দিতে বলছে, আপনি একটু রিভাইজ করে আপনি কোটেশনটা একটু পাঠিয়ে দিয়ে। বস বলছে এটা আমাকে পাঠাতে। হ্যালো, আচ্ছা সরি 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 সরি, যেটা ছোট্ট একটা ইস্যু অ্যারাইজ করছিল তো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, মাত্র এটা অফার আমি রিজেক্ট করে দিলাম। আমাকে অফিস থেকে বলছে সিঙ্গাপুর জয়েন করতে, আমি বলছি না, ইম্পসিবল। না কেন করেছো? এটা তো অনেক বড় একটা অপরচুনিটি, এত বড় অপরচুনিটি তো মিস করে নাকি? আমি করি, কারণ আমি তোমার কাছে থাকতে পারবো না বেবস। আমি বলছি গেলে আমি বিয়ের পর যাবো, আমি একা একা এই সিঙ্গাপুর কোথাও যাব না। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, নাই যেটা বলছে সেটা একেবারে পাকা, যেটা বলছি বলছি। আই দাঁড়াও, আমার চুলে হালুয়া ছিল পড়ে যাচ্ছে, তোমাকে পরে কল দিচ্ছি, বাই 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 বাই। এই কোটেশন কে পাঠিয়েছে? স্যার স্যার আমি পাঠিয়েছি স্যার। এই পুরো কোটেশন আপনি কেন পাঠিয়েছেন? আপনি জানেন আপনার এই কোটেশনের জন্য আমার নিট 80 লক্ষ টাকা লস হবে এই অর্ডারে। কে বলেছে আপনাকে পুরনো কোটেশন পাঠাতে? স্যার স্যার আমি 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 কিচ্ছু জানি না স্যার, মানে নাইট সাহেব আমাকে এই কোটেশনটা পাঠাতে বলেছে। কি? আমি আমি আপনাকে বলেছি কোটেশন পাঠাতে? কখন? আপনি বলেন নো, নেভার, ইম্পসিবল। স্যার কি আশ্চর্য, আপনি না বললেন যে স্যার অর্ডার করেছে, স্যার আমাকে এই কোটেশনটা দিতে বলেছে। আশ্চর্য গোফরান ভাই, এখন দেখছি আপনি আমার সাথে সাথে আমার বসের উপরও দোষটা পাওয়ার চেষ্টা করতেছেন। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি আবার চাচ্ছেনটা কি? আপনি চাচ্ছেন যে আপনার সমস্ত দোষ আমরা স্বীকার করে নেই? আমি বস, আমরা সবাই দোষী, ঠিক আছে যা স্বীকার করে নিলাম। বস আমি বলছি ওনাকে পাঠাতে কোটেশন, আমি তাকে বলছি যে এটা ঠিক আছে, একদম 100% ঠিক, আপনি পাঠিয়ে দেন। আমি তো একটা আহাম্মক, আপনি আমাকে স্যার টার্মিনেট করেন, আপনি আমাকে ফায়ার করে দেন স্যার, করেন। ঠিক আছে, খুশি? আপনি খুশি এখন নাকি আরো কিছু বলতে হবে? আপনি আমার উপর যা বলার বলেন, আমার বসকে টানবেন না। আমার কিচ্ছু বলার নেই। কি নাটক হচ্ছে এখানে এসব? 80 লক্ষ টাকা আমার লস হয়েছে, আপনাদেরকে আমি কিসের জন্য রেখেছি তাহলে? বস আমি তো দোষ স্বীকার করে নিচ্ছি, বলেছি তো যে গোফরান সাহেবের কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। আপনি আমাকে টিসি দেন, আই মিন আমাকে পার করেন, আপনি আপনি করেন। গোফরান তো এটাই চাচ্ছে। আরে আমি কি সে কথা বলেছি? তাহলে তো আপনি আমার উপর দোষ চাপানোর চেষ্টা করতেন না, তাই না? গফর সাহেব আপনি এখন যান আপনি, আমি আপনার বিষয়টা পরে দেখব। বস আপনি টেনশন করুন না, তো যাওয়ার রয়েছে। কি বলছেন আপনি না সাহেব? 80 লক্ষ টাকা লস হচ্ছে আমার তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম, আর আপনি বলছেন আপনি টেনশন করবেন না? বস আমি আছি তো, আমি আছি না, আমি তো মনে তো যাই নাই। আমি ক্লায়েন্টের সাথে কথা বলে রিভাইজ করে কোটেশন আপনাকে দিয়ে দিচ্ছি। আরে কি বলেন আপনি? এতে উনি যে আরো খেপে গিয়ে আমার সব অর্ডার যদি ক্যান্সেল করে দেয়, আমি তো একদম পথে বসে যাব, কারণ এটা হচ্ছে আমার রেগুলার বায়ার। প্লিজ বস কুল ডাউন, আপনি খুব ভালো করে জানেন এসব ক্লায়েন্ট হ্যান্ডেল করা আমার বাদের কাজ। জাস্ট একটা মিনিট। কি করছেন? ক্লায়েন্টকে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, কেমন আছেন? যে আমি তো আছি ভালো, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে যে আমাদের এমডি স্যার বয়স্ক মানুষ তো, উনি ওই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ফেলেছেন। জি জি জি, এবারে ইমিডিয়েটলি আমরা সিঙ্গাপুরে পাঠাচ্ছি ট্রিটমেন্টের জন্য, বুঝছেন? জি বস এটা একটা ঝামেলা হয়ে গেছে। তো আরেকটা মানে একটা কথা যেটা বলার জন্য আপনাকে ইমিডিয়েটলি ফোন করলাম, সেটা হচ্ছে যে ওই বস যেহেতু অসুস্থ, এখন বসকে ছাড়া তো আমরা আসলে এলসিট ওপেন করতে পারবো না। তো আপনাকে যে কোটেশনটা দেওয়া হয়েছে ওটার জন্য ওটা অর্ডারটা সাবমিট করতে গেলে, হ্যাঁ ওই একটা অর্ডার একটু ঝামেলা, যেটা 63401, ওই অর্ডারটা একটু ক্যান্সেল করতে হবে। হ্যাঁ যেহেতু বস নাই, ওই যে র ম্যাটেরিয়াল দিতে হবে, র ম্যাটেরিয়ালের জন্য ক্যাশ টাকা লাগবে, তখন তো আসলে খরচ অনেক বেড়ে যাবে, 1 কোটি প্লাস হয়ে যাবে বস। জি বস, তো এখন কী করবো বস? এটা তো আপনার কি ক্যান্সেল করবো না রিভাইজ করবো বস? 1 কোটি প্লাস হবে বস। কি
রিভাইজ করবো? জি বস, থ্যাংক ইউ। আর আমাদের এমডি স্যারের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, মনটা খুব খারাপ, বুঝছেন? মনটা খুব খারাপ। জি, দোয়া করেন। জি স্যার। কি বলবেন? মেনে নিল। গ্রেট। তুমি আমার হার্ট অ্যাটাকের কথা বলতে গেলে কেন? নাহলে তারা মানতো না বস, আপনাকে পেঁচাতো, আপনি না মানে পারতেন না। গ্রেট। ইউ আর ট্যালেন্টেড, রাইট বস? বস এই কথাটা তো ভুল বললেন। ইউ আর ট্যালেন্টেড, আমি না। আমি যে ক্লায়েন্ট হ্যান্ডেল করা সব বস আপনার কাছে শিখেছি বস। হ্যালো। আরে নাহিদ ভাই, Oh my God, you are looking awesome. থ্যাংক ইউ নাহিদ ভাই। আরে আমাকে থ্যাংক ইউ জানাচ্ছেন কেন? থ্যাংক ইউ তো আপনাকে জানানো উচিত। কেন? আরে মানে আপনি আসতে দেখি তো অফিসে আসলে তো ডিউটি দেখি না, তো চারদিকে সব গোফরা। উফ নাহিদ ভাই, আপনি যে কি বলেন না, লজ্জা লাগে। মানে আর ইউ ফ্রি টু নাইট? তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? হ্যাঁ, আমি একটা ফাইল আপনাকে দেবো, আপনি ওটা দেখে জাস্ট একটা প্রপোজাল রেডি করে দেবেন। একটা সমস্যা হয়েছে বুঝছেন, আমার একটা ভাই হাসপাতালে, খুব বাজে অবস্থা, যে কোনো সময় একটা খারাপ নিউজ চলে আসতে পারে। মানে আমি বিশ্বাস করেন আপনাকে বলতাম না, আমি নিজেই ফাইলটা দেখে নিতাম। প্লিজ করবেন না আমার জন্য? অফকোর্স করে দিব ভাইয়া। এখন আপনি আমাকে ভাইয়া বলবেন না, শুধু জাস্ট মিস্টার নাহিদ, ওকে? ঠিক আছে, আমি ফাইলটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এই জেসে আপনার যে কি যেটা আপনি মনে মনে ভাবছেন সেটা। সরি, একটু হালকা দেরি হয়ে গেল। একদম ছবে না আমাকে, এরকম প্রতিদিন দেরি করে এসে কিন্তু আমার খুব মেজাজ খারাপ করছো তুমি। মানে তোমার একটাবার মাথায় আসলো না যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, মানে এরকম একটা জায়গার মধ্যে একা একা বসে? না, তা কেন মাথায় আসবে? মানে যত সুন্দর একটা মুড নিয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম না, তত খারাপ হয়ে গেছে মুখটা, এখন চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য অনেক কষ্ট করে ব্ল্যাক রোজ এনেছিলাম, এটা নিয়ে যাও। তোমার অনেকেরই ইচ্ছে ছিল, কোথায় পেলে? সেই সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছি। মিথ্যা কথা বলাটা বাদ দাও, ইদানিং কিন্তু বেশ মিথ্যা কথা বলছো। শোনো, কখনো কখনো ছোট্ট মিথ্যা কথা যদি কারো মন ভালো করে দেয়, সে মিথ্যাতে কোনো অন্যায় নেই। আবার কাজিন আসছে সুইজারল্যান্ড থেকে, ওকে বলেছিলাম তোমার জন্য এই ব্ল্যাক রোজটা নিয়ে আসছে, ও নিয়ে আসছে। ওর কাছ থেকে আনতে গিয়ে এত দেরি হয়ে গেল। কিন্তু এত দূর জার্নি করে এসেও এত ফ্রেশ। প্রসেসিং, আরে বিদেশের প্রসেসিং বোঝো না, মানে ও করেছে কি একটা লিকুইডের মধ্যে চুবিয়ে একটা বক্সের মধ্যে করে নিয়ে চলে আসছে, এই জন্য এত ফ্রেশ। মানে স্মেলটা না কেমন যেন রং। হ্যাঁ, দেখো ওই যে লিকুইড মানে কি কেমিক্যাল, তো রং কেন হবে? যা, রং কেন? না রং না কেমিক্যাল মধ্যে চুবানো ছিল, একটু সবই চেলে তো হবে না, তুমি ফ্রেশনেস তো যাবা, আবার রং রং না মানে। না, তুমি যে আমার জন্য এনেছো এটার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম, আমার খুবই ভালো লেগেছে, খুশি হয়েছে? অনেক বেশি। তোমার খুশি হচ্ছে আমার খুশি। থ্যাংক ইউ সো মাচ। আর এই খুশিতে আজ আমি আমার নিজ হাতে তোমাকে পরোটা খাইয়ে দিব। আচ্ছা, মনে নেই তোমাকে ফোনে বললাম আমি তোমার জন্য অরেঞ্জ ফ্লেভারের আলু পরোটা বানিয়েছি? হ্যাঁ, ওই যে এখানে হটপটা খুলছে কেন? আমি এটা বাসে নিয়ে যাই, পার্কের মধ্যে এভাবে খাবো, কেমন দেখায়? মানুষজন দেখলে কি বলবে? কোথায় মানুষজন? এখানে তো কোনো মানুষজনই আমি দেখতে পাচ্ছি না।
আমি পার্কে এসেছি আমার বয়ফ্রেন্ডকে নিজ হাতে খাই দিতে। খাও। না না, তারপর কেমন না মানে কোনো একদম কিছু নাই। আপনারও হ্যাঁ বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ। কেমন হয়েছে? আমি খুব কষ্ট করে যত্ন করে তোমার জন্য বানিয়েছি। ছেলেটা তোমার পরিচিত না? ছেলেটা কোথায়? কোন দিকে? মাত্র দেখলাম চলে গেছে বোধহয়। ও তুমি শেষ করে ফেলেছো? কেমন কিছু বলে না। আরে মুখের মধ্যে গোড়ায় গেল। এত মজা, আমি জীবনে এরকম টেস্টি পরোটা খাইনি জানো। তাই না? খুব মজা হয়েছে। আচ্ছা শোনো না, হ্যাঁ তোমাকে যে কথাটা ফোনে বলিনি ভেবেছি সামনাসামনি বলবো। বাবা তোমার সাথে দেখা করতে চাইছে। তাই? এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। ঠিক আছে, তাহলে কালকে 12টায় আমরা প্রেজেন্টেশন স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ। সালাম বস। আরে নাইট সাহেব, আপনি হাত ভেঙেছেন কি করে? হাত ভাঙে নাই বস, ওই বসে গেছে। কি হয় মুচকালো? ও চারটা বডি বিল্ডারটাই মানুষের সাথে মারামারি করতে গেলে তো হাত মচকাবেই। কি বলছেন আপনি? আপনি মারামারি করতে গেছেন কেন? কি করবো বস, মারামারি না করে এমনি ছেড়ে দিব? ঘটনা হয়েছে বস, কালকে ওই জিনসন বাইরের সাথে মিটিংটা শেষ করতে করতে রাত হয়ে গেছে। বেরো গেলাম, বেরো সিএনজি খুঁজতেছে, এমন সময় লাভ দিয়ে চারটা বডি বিল্ডারটার চিন্তা করে আমার সামনে এসে হাজির। হাতের মধ্যে বড় বড় দুইটা ড্যাগার আমার ধরে বললো মানি ব্যাগতে। তারপর দিয়েছি, এরপর বলে ঘড়ি রে, সেটাও দিচ্ছি। তারপরে মোবাইল রে, মোবাইল দিচ্ছি। তারপর বলে কান্দে যে ব্যাগটা চলতেছে ওটার ভিতরে কি? আমরা ভাই এটার মধ্যে অফিসের জরুরি ফাইল আছে। কয়ে অত কথা বুঝি না, ব্যাগকে যেই কথা কইছে আমি বলছি আমার জান থাকতে এই ব্যাগ আমি দিব না। তারপর তখন তার আমার কয় তাহলে জান দে। কন বস, মেজাজ 49 হয় কিনা দিছি মায়, এমন মায় দিছি যে সব ফেরত দিয়ে উল্টা দৌড়তেছে। তারপরে যখন আমি তাদেরকে টাকা দিতে গেছি তখন দেখি আমার কুলোয়ের বাটি উল্টা হয়ে সামনে চলে আসছে। তারপরে বাটি উল্টানো কুনে নিয়ে হাসপাতালে গেছি, ডাক্তার ওয়াক করে সামনে টানতে নিয়ে আসছে। কি বলেন আপনি? তাহলে তো কালকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, মানে ভয়ঙ্কর বিপদ হতে পারতো আপনার। কিন্তু দোষ তো আপনার। আমার তো সেখানে আমি কি করেছি? এই যে দেখেন গাড়ি না পেয়ে কি একটা অবস্থা, আমার জানটাও তো যেতে পারতো। আমার জান গেলে আপনার তখন কি হতো? আমার ফ্যামিলি আপনাকে ছাড়তো। তোলমা আমার আব্বা আম্মা কিছু বলতো না, তার সহজ সরল মানুষ। কিন্তু আমার মামা যে মন্ত্রী আপনাকে বলি নাই, আমার মামা আপনাকে ছাড়তো। আমি অবশ্য তার সাথে রাগ করে কথা বলি না, তাতে কি? কিন্তু সে তো আমার সাথে রাগ করে নাই, সে তো আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়। সে তো ঠিকই খোঁজ করতো, তদন্ত করতো। তদন্তে কি বেরোয় আসতো? অফিসের কাছে আমি বাইরে ছিলাম, রাত হয়ে গেছে, সিএনজি পাইনি, চিন্তায় গেছে, এই ঘটনাটা ঘটে গেছে। আমার বাইকটা জান গেছে, একমাত্র বাইক না। তখন জিজ্ঞেস করতো আমার বাইকটার গাড়ি কই, কোন অফিসে আমার বাইকটা কাজ করে, যে একটা গাড়ি তাকে দেওয়া হয়নি, যেখানে সে জান দিয়ে কাজ করে অফিসের জন্য, তার বসের জন্য সে জান দিয়ে দিছে। ছি 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 ছি, আসলে মানে আপনি তো গাড়ি ডিজার্ভ করেন অনেক আগে থেকেই। কি কারণে যে দেরি হয়ে গেল, আই এম ভেরি সরি। হ্যালো, শোনো, নাইট সাহেবের জন্য একটা গাড়ির রিকুইজিশন দিন, আজকে থেকে একদম ফুল টাইম থাকবে তার সাথে। ওকে, যান, আপনার গাড়ির ব্যবস্থা করে দিলাম। আপনি গাড়িতে করেই কিন্তু আজকে বাসায় যাবেন, আর এরকম সমস্যা হবে না আশা করি। থ্যাংক ইউ বস, আপনি আপনার মুখের উপর কিছু বলবো না। থ্যাংক ইউ, ঠিক আছে, আসি বস। আর একটা ছোট্ট জিনিস লাগতো বস। হ্যাঁ, কি লাগবে বলেন? ছুটি, মানে 3 দিনের একটু ছুটি লাগতো বস। মানে ডাক্তার বলেছে যে কম বেড রেস্টে থাকবে না, আবার বাকি উল্টে সামনে চলে আসতে পারে। ও, মানে এদিকে কালকে 12টার সময় আবার আমাদের প্রেজেন্টেশন, আপনি ছাড়া যে কাকে দিয়ে প্রেজেন্ট করাবো। আচ্ছা ঠিক আছে বস, অসুবিধা নেই, আপনি বলছেন, অসুবিধা নেই। আমি ভাঙা হাত আর জ্বর নিয়ে আমি প্রেজেন্টেশন করে দিব বস। আরে কি বলেন, আপনার বড় জ্বর আসছে নাকি? 104 ডিগ্রি জ্বর বস, আপনি দেখেন। দেখতে হবে না। আরে আপনি বলেছেন তাই যথেষ্ট, আর আপনাকে দেখে তো অসুস্থই লাগছে। বসুন বসুন বসুন।
ঠিক আছে, আপনি 4 দিন রেস্ট নেন, আমি প্রেজেন্টেশন পিছিয়ে দিচ্ছি। ব্যাপার না। জি জি থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ও গফর ভাই, গফর ভাই, আপনার সাথে আমার একটু কথা চেয়েছেন। আপনি কি আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন? মানে কালকে হাসপাতালে সব টাকা শেষ হয়ে গেছে ভাই, আব্বার কাছে তো আসলে চাওয়া যায় না, মানে চাইতে গেলে আবার ঝামেলা হচ্ছে, যে পুরো ঘটনাটা বলতে হয় তখন আবার বসকে ছোট করে আমি আবার। আপনার গার্লফ্রেন্ড সাহেবের কাছ থেকে টাকা নিতে হবে কেন? জি আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, জাস্ট মিনিট। হ্যালো, যে নাইট সাহেবের ডেস্কে 50,000 টাকা পাঠিয়ে দেওয়া এখনই। যাক, আপনার ডেস্কে টাকা পৌঁছেছে হবে। এটা কিন্তু আপনার স্যালারি থেকে কাটা হবে না, মেডিকেল অ্যালাউন্স। ওকে, ইউর গ্রেট, ইউ আর জাস্ট গ্রেট বস। বস কত বড় একজন হৃদয়ের মানুষ, হ্যাঁ? আপনি যে এত বনি, আপনি তো বিশ্বাসই করেন না। হ্যাঁ, মন্ত্রী সাহেবকে বলো যে হ্যাঁ তার কাছে, হ্যাঁ ঠিক আছে, তার সম্মানের জন্য আমি করে দিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, বাই। বসো। জি জি। নাহিদ বাবু, ও তুমি তুমি আঙ্কেল 1 মিনিট। আপনার চোখ চোখ কি হয়েছে? আমার বাবার মতো। আপনি যে চোখের পলক ফেলছেন না, আমার ইটস ভেরি রেয়ার, ভেরি স্পেশাল। চোখের পলক তো সবাই ফেলে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, আপনার চোখের পলক ফেলাটা স্পেশাল, অনেক সুন্দর। আমি তো কখনো খেয়াল করিনি। আঙ্কেল আসলে যারা স্পেশাল তারা তাদের স্পেশালিটিটা খেয়াল করে না, তাদের স্পেশালিটি অন্যের কাছে স্পেশাল হয়। তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা অনেক সুন্দর করে কথা বলতেন। আপনাকে দেখে বাবার কথাটা খুব খুব মনে পড়ছে। আবার তো বাবা নেই, নীল একটা টিস্যু আছে। এখন চোখের পলক ভিজে যাচ্ছে। আমি যখন খুব ছোট আঙ্কেল, তখন আমার বাবা প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল, আর মা মারা যান পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে কি করে? গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আমাদের ড্রাইভার মাকে বললো যে ম্যাডাম, গাড়ির গ্যাস শেষ। অথচ কে জানতো ওই দিন আমার মার জীবনটাই শেষ। গাড়িতে যখন গ্যাস নেওয়া হচ্ছিল, তখন আমার মা গাড়ির ভেতরে, একটা লোক পাশে দাঁড়িয়ে সিগারেট ধরাতেই বলত, আর এক পুকুরে সব শেষ। সব ধূমপান যে মৃত্যু ঘটায়, এই কথাটা একদম ঠিক, একদম ঠিক। কিন্তু নাহিদ, তুমি তো বলেছিলে তোমার মা বেঁচে আছে। মানে বাসায় না আন্টি আছেন, যাকে তুমি মা বলো? বলেছি, আসলে বাসায় যেখানে মা বলে ডাকি, উনি হচ্ছেন আমাদের কাজের বুয়া। আমি মানে গভর্নেন্স। তো মা মারা যাওয়ার পর উনি আমাকে বড় করেছেন, আমার দেখাশোনা করেছেন, তাই তাকে সম্মান দেখিয়ে আমি মা বলে ডাকি। তোমার তো ছোটবেলাটা তাহলে অনেক কষ্টে কেটেছে। মা বাবা হারানোর কষ্ট ছাড়া আমারও কোনো কষ্ট ছিল না আঙ্কেল। বাবা আমার জন্য অনেক কিছু রেখে গেছেন। আপনি নাম বলে চিনবেন আঙ্কেল, এমআর ইন্ডাস্ট্রিজ।
হ্যাঁ আমি নাম শুনেছি, বিরাট বড় কোম্পানি। আমার বাবার ছিল, ওটা বিক্রি করে অনেক টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে আমার বাকি জীবনটা আমি রাজারহালে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু ওই সম্পদ বিক্রি করে খেয়ে জীবন কাটানোর মধ্যে তার কোনো কৃতিত্ব নেই। তাই আপাতত একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। উদ্দেশ্য আর কিছু না, মানে ব্যবসাটা একটু শেখার। আমি তোমার সব গল্প শুনেছি, নীলা আমাকে সব কিছু বলেছে। তোমাদের বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। নীলার তো মা নেই, আমি ওর বাবা মা দুজনই। বাস হয়ে গেল না ঈদ, রাজকন্যার রাজত্ব তোর। এখন আমার যেটা ইচ্ছা, নাই তুমি কি আমার কথা শুনছো? জি জি শুনছি আঙ্কেল। ইয়ে নীলা, আমাকে একটু পানি খাবে, আমার একটু পিপাসা পেয়েছে। হ্যাঁ আচ্ছা, ওর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর, মানে হারুনকে বলে দেখ, ও বলে কিছু এনেছে। আমি দিচ্ছি। তোমার তো বাবা মা কেউ নেই, তাই তোমাকেই সরাসরি কিছু কথা বলি। জি, এই বিয়েতে তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমাকে বলতে পারো। আছে তো, মানে আপনার দোয়া আর ভালোবাসেন, আমরা কিচ্ছু চাই না আকার। তারপরও এখন যদি আপনি এমনি এমনি কোনো কিছু দিতে চান আপনার স্টেটাস মেনটেন করার জন্য, দ্যাট আই উইল আন্ডারস্ট্যান্ড। সেজন্য আমি একটা সলিউশন চিন্তা করে রেখেছি। সলিউশনটা হচ্ছে এরকম যে কিছু টাকা আমি আপনাকে দিতে চাই, সেই টাকা দিয়ে আপনি আমাকে একটা গাড়ি, কিছু ইলেকট্রনিক্স, ফার্নিচার এইসব কিনে দিলেন। কেউ জানবে না যে আমি আপনাকে টাকাটা দিয়েছি। তাতে আপনারও সম্মানটা রক্ষা হলো আমার খানদানের সামনে, আপনারও স্ট্যাটাসটা মেনটেন করা হলো। নাহলে আমি চাই না যে আমার খানদান যদি কোনোদিন কখনো প্রশ্ন করে বসে যে এমন কোন একটা আলতো ফালতো ফ্যামিলিতে বিয়ে করলি, একটা লো স্ট্যাটাসের ফ্যামিলি, যে তোকে বিয়েতে একটা গাড়ি দিল না, ফার্নিচার দিল না। এইটা আমি একদমই সহ্য করতে পারবো না আঙ্কেল, কারণ আমি কোনোভাবেই আমার খানদানের সামনে আপনাকে ছোট করতে চাই না। আপনার ইজ্জত মানে আমার ইজ্জত আঙ্কেল। কি বলছো এসব? আমি তোমার কাছ থেকে টাকা নিতে যাব কেন? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমি তোমাকে গাড়ি দিব, ইলেকট্রনিক্স দেবো, অর্নামেন্টস দেবো। যে বাবা তুমি এগুলো কি বলছো? আরে দেখো না, বাবাকে কোনোভাবে, মানে আঙ্কেলকে বলছি যে আমি যৌতুক নিব না, উনি বুঝতেই যাচ্ছেন না। বাবা তুমি কিন্তু নাহিদকে খুব ভুল বলছো, কিন্তু একদমই ধরে ছিল না। তো যৌতুক দেওয়ার মতো ছেলেই না, তুমি বা কেন যৌতুক দিতে চাচ্ছ? এটা যৌতুক হবে কেন? এটা গিফট। আমি আমার মেয়ের জামাইকে গিফট দিতে পারি না? তাহলে ঠিক আছে, মানে তারপরও আপনি একবার অবশ্যই ভেবে দেখেন আঙ্কেল, মানে প্রয়োজন নেই। কি বাবা? শোন, তোদেরকে আর কিছু ভাবতে হবে না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আগামী মাসে আমি বিয়ের ডেটটা করব। এই গাড়ি স্টার্ট দাও। বাবা কে? হবর শ্বশুর বাড়িতে আসবে থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছো? মানে ভাড়া করেছে মানে কি? আরে অফিসের গাড়ি, তবে এটা এখন থেকে আমার সাথে ফুল টাইম। এন্টারটেইনমেন্ট? ব্র্যান্ড নিউ দিতে চেয়েছিল, আমি নেই। বলেছি যে যেটা আছে সেটাই দেন, খামাকে অফিসের খরচ বেড়ে লাভ কি? আমার না ওই খামাকে কোনো জায়গায় প্রেশার দিয়ে ফ্রি কোনো কিছু নিতে খুব খারাপ লাগে, বুঝছো? এসো না, চলো তোমাকে নিয়ে ঘুরবো আজকে। বাবা কি ভাববে আমি তোমাকে নামাতে এসেছি আবার কোথায় চলে গেছি? আরেকদিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এগিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আসার জন্য। যাও সেফলি যেও, পৌঁছে কিন্তু। হ্যাঁ যাও, বাই। বাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আমার চিনছেন? ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? স্যার আমি নাহিদ স্যার। কোন নাহিদ? স্যার 2005 ব্যাচ, আমি নাহিদ, জহির, সুমন। ও
মনে পড়ছে তুমি এত বড় ঠিক আছে ঠিক আছে, এত বড় হয়ে গেছো না, আসলে তুমি পরিচয় না দিলে আমি চিনতেই পারতাম না। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। তো কি করছো এখন? এই তো স্যার একটু ব্যবসা বাণিজ্য করতেছি স্যার। কি ব্যবসা বাবা? হুই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা স্যার। যত কষ্টেই থাকি, আমার স্টুডেন্টরা যখন ভালো আছে শুনি না, তখন মনটা এত বড় হয়ে যায়। স্যার আসেন না স্যার, বাসায় আসেন, এটা আমার বাসা স্যার। না রে বাবা, আজকে আর যাব না। ওই পেনশনের ফাইলটা নিয়ে না দৌড়াতে দৌড়াতে এ দপ্তর সে দপ্তর করতে করতে খুব টায়ার্ড, খুব কষ্টে আছে অর্থনৈতিকভাবে। মনে করো যে পেনশনের টাকাটা পেলে কষ্টটা কেটে যাবে। কি বলেন স্যার? আপনি পেনশনের টাকার জন্য দপ্তরে ঘুরতেছেন? আর আমি জানি না, আমি এখনই ফোন করে বলে দিচ্ছি স্যার, মন্ত্রী আমার মামা স্যার। আচ্ছা শোনো, বাবারে বলেছে আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা যে কারণে ফোন দিচ্ছে তোমারে, সেটা হচ্ছে আমার একজন স্যার আছে, হ্যাঁ, গোলাম রাব্বানি স্যার, আমার সব থেকে পছন্দের স্যার। হ্যাঁ, তো তোমার কাছে আমি পাঠাচ্ছি, আগামী 20 দিন যাবে স্যার। ওনার একটা ছোট্ট কাজ আছে, তুমি মামাকে বলে এটা করে দিবা, সাথে সাথে করে দিবা, আমি মামাকে বলে রাখবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি আগামী 20 যেন স্যার, ঠিক আছে? আপনি বলা আছে, কোনো অসুবিধা নেই। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি শুধু আমার একটু জানাবেন কষ্ট করে। আচ্ছা জানাবো, তোমার একটা কার্ডটা দিলে আমি। কার্ড তো স্যার আসলে ওই বিজনেস কার্ডটা তো স্যার শেষ হয়ে গেছে, ওই যে একটা কনফারেন্সে ছিলাম সবাইকে দিয়ে আসলে শেষ করে ফেলছি। অসুবিধা, আপনার ফোনটা দেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিই। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। আপনি আমার কাছে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। নাহিদ আপনাকে টেলিফোন করেছিল। নাহিদ? কোন নাহিদ? শরাফ আহমদ নাহিদ, আমার ছাত্র, আপনাদের মন্ত্রী মহোদয়ের ভাগনা। আরে স্যারের তো কোনো বোনই নেই, ভাগনা আসবে কোত্থেকে? তাহলে হয়তো চাচাতো বোনের ছেলে হবে। আমি স্যারের পুরো গোষ্ঠীকে চিনি, আর মন্ত্রী হচ্ছে আমার আপন চাচা। আপনি যেই নাম বলছেন এই নামের কেউ স্যারের পুরো গোষ্ঠীর মধ্যে নেই। নেই? জি না, নেই। আমার একটা স্টুডেন্ট মিথ্যেবাদী হয়ে গেল। কি শিখিয়েছি আমি? আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়া চেয়ে যে এটা আমার কাছে বেশি কষ্টের। আমি কি তবে সারা জীবন ভুল শিক্ষা দিয়েছি? ভুল। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হঠাৎ আমার বাসায় আসেন, ভিতরে আসেন। না বাবা, ভিতরে যাব না। তোমার মোবাইল যতবার টেলিফোন করি এই মোবাইলটি বন্ধ আছে বলে। কি বলো স্যার? হ্যাঁ তাই? তাই বাধ্য হয়ে বাড়ি পর্যন্ত আসলাম। বুঝছি স্যার, আপনার কাজটা বোধহয় হয়নি না, কারণ শয়তান পিসের আছে খবর আছে। হ্যাঁ, আমি যদি চাকরি আজকে নট না করি এখনই মামারে ফোন দেব। ঠিক আছে ঠিক আছে, টেলিফোন করো তো তোমার মামাকে, আমি একটু কথা বলবো, মন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলবো। কি হলো, করুন, ফোন করুন। না না, আপনার কথা বলতে হবে না, আমি বলছি না, আমি কথা বলবো। মন্ত্রীর তো কোনো বোনই নেই, তাহলে সে তোমার মামা হয় কি করে বাবা? আরে বোন মানে স্যার ওই মানে আমার দুঃসম্পর্কের মামা না, সেদিন তো বলেছিল তোমার আপন মামা। ইয়ে মানে স্যার? কেন মিথ্যা কথা বলছো বাবা, কেন? আমি তো এমন কোনো শিক্ষা তোমাদের দিইনি যে তোমরা আমার সাথে মিথ্যা কথা বলবে। আমি পেনশনের টাকাটা পাইনি, সেটার জন্য আমার কষ্ট ছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট আমার ছাত্ররা মিথ্যা কথা বলে।
আমি তোমাকে কোনো বরদোয়া করবো না বাবা, বরং আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, রোজা রেখে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব আমার সন্তান যেন সত্যের পথে চলে। যেদিন তুমি সত্য কথা বলবে সেদিনই আমার জয় হবে, আমার সমস্ত পরাজয়, সমস্ত কষ্ট আমি বলে তোমার জন্য দোয়া করবো, দোয়া করবো। চলি বাবা। স্যার আপনারা তো আমাদের সমস্ত ব্রোশিট সব কিছু দেখছেন। এখন সোজা কথা বলি, শুনুন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কাছে এখন তো আছে পৃথিবীর সব থেকে বেস্ট কোয়ালিটির র ম্যাটেরিয়ালস, সর্বাধুনিক মেশিন, সর্বাধুনিক প্রযুক্তি এবং বেস্ট কোয়ালিটির ওয়ার্কার, যাদের আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তার থেকে বড় কথা সততা। একমাত্র আমাদের কাছেই পাবেন শতভাগ কোয়ালিটি এবং টাইমলি ডেলিভারি পাওয়ার নিশ্চয়তা, ঠিক কিনা? এক্স্যাক্টলি। ওকে, দ্যাট ক্ল্যাপ, একটা হাত তালি, দ্যাট ওয়ার্ক। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি অন্য কোনো কোম্পানিতে পান, আমাদের এমডি স্যার এই কোম্পানি তাদের নামে লিখে দেবে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কিংবা ক্ষমতা আমি কারণে, ঠিক? তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এত বছর ধরে যত ক্লায়েন্টকে আমাদের, আমি তোমাকে কোনো বরদোয়া করবো না বাবা, রোজা রেখে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবো আমার সন্তান যেন সত্যের পথে চলে। You all right? Any problem? Carry on. ঠিক আছে, সরি। Carry on. বিজয় বলছিলাম, ও হ্যাঁ, আমরা এত বছর ধরে যে সকল ক্লায়েন্টকে আমাদের প্রোডাক্ট দিয়েছি তারা প্রত্যেকে আমাদের লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সাফার করছে। আমি 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 বলতে চাচ্ছি যে আমরা যে সকল ক্লায়েন্টকে আমাদের প্রোডাক্ট দিয়েছি অ্যাটলিস্ট 20% প্রোডাক্ট আমরা লো কোয়ালিটি প্রোডাক্ট ধরে দিয়েছি। আমি এটা বলতে চাই, সরি, আমি 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 বলছি যে আমরা যখন প্রোডাক্ট দিয়ে ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করি তার প্রত্যেকে ঠকেছে, তার প্রত্যেকে প্রতারণার শিকার হয়েছে। কি বলছো তুমি এসব উল্টা বল? আমি বুঝতে পারছি না, তার মুখ থেকে বিশ্বাস করে গিয়ে যেন বলাচ্ছে। আমি সত্যি বলে বলছি, মানে যেটা হচ্ছে আমাদের বস ক্লায়েন্টদেরকে কি করে ঠকানো যায় সেটার এক্সপার্ট। আমাদের বস আসলে একজন ঠকবাজ। আরে রাখেন আপনার পার্ট। আমি সরি বস, আমি সরি বস। আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে উনি আসলে বিজনেস করার কোনো যোগ্যতা রাখেন না। উনি হবেন বিজনেস আইকন না, উনি হবেন চোর ঠকবাজের আইকন। সরি বস, সরি বস, আমি সরি, আমি আমার কি হয়েছে, আমার কি হয়েছেটা কি? আমি আমি আমার মুখ থেকে যা তা উল্টা পাল্টা কথা বের হয়ে যাচ্ছে। আমি আছি সবার সামনে আমার এমডিকে যা তা কথা বলে ফেলেছি। আল্লাহ, কি বলেছো? বলেছি আমাদের কোম্পানি আমাদের ক্লায়েন্টদের সাথে চিট করছে। বলেছি যে আমার এমডি একটা ফ্রড, একটা ঠকবাজ, একটা প্রতারক। বলো কি? তুমি কেন বলেছো? আমি জানি না, আমার মুখ থেকে শুধু সত্যি বের হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি সত্যিটা আটকাতে পারছি না। আমার শুধু সত্যি বলতে ইচ্ছে করছে। আমি কি করবো নীলা? সত্যিটা বলতে ইচ্ছে করলে সত্যিটাই বলবে, এটাই উচিত। আর এটা তো ভালো। কিসের ভালো? সত্যি বলাতে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ভালো। এইটাই ভালো, কারণ আমি চাই তুমি সবসময় সত্যিটা বলো। তুই যে আমি সত্যি বলি, সত্যি শুনে হ্যান্ডেল করতে পারবে? কেমন কথা এটা? কেন পারবো না? তাহলে শোনো, অনেকক্ষণ ধরে কন্ট্রোল করার চেষ্টা করছি, পারছিলাম না। থ্যাংক ইউ। সত্যিটা হচ্ছে নীলা, আমার কিছু নেই। আমি খুব গরিব ঘরের একটা ছেলে। আমার বাড়ি, গাড়ি, দারোয়ান, বাবুর্চি, আমার কিচ্ছু নেই। সব মিথ্যে কথা, সব। তোমার রান্না জঘন্য। ইউ আর দ্য ওয়ার্স্ট শেফ। তোমার রান্না খেলে আমার রীতিমতো গা গুলিয়ে বমি চলে আসতো। আমি সেটা তোমাকে বুঝতে দিতাম না, সহ্য করে নিতাম। সহ্য করতাম
কারণ তোমার সম্পদের লোভে আমি তোমার সাথে প্রেম করেছি। আমি 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 তোমার বাবাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, তাকে বায়াস্ট করে আমাকে গাড়ি, ফার্নিচার এসব দিতে রাজি করেছি। কিন্তু তুমি যখন রাজি হচ্ছিলে না, তখন আমার এত মেজাজ খারাপ হয়েছিল, মনে ছিল তোমাকে একটা কোষের চড় মারি। কি বলছো? কি বলছি? বিশ্বাস করো, আমি না যা বলছি সব কিছু মন থেকে বলছি। আমি কি বলছি? আমি এগুলো বলতে চাইনি। আমি কি করবো? আমাকে বলো না। আমি কি একদম চুপ, তুমি আর একটা কথাও বলবা না। আমার আমি তখন ছোট। আমার বাবা একটা ছোটখাটো চাকরি করত, টাকা পয়সার বড় অভাব ছিল। বাবা সারাদিন এক অফিসে কাজ করত, আর রাতে সিকিউরিটি গার্ডের চাকরি, যেন সংসারে 2 টাকা বেশি আসে। সে আশায়, বিশ্বাস করো, আমার বাবা জীবনে কোনোদিন কারোর টাকা মেরে খায়নি। একদিন হঠাৎ বাসায় পুলিশ আসলো। বাবা যেখানে সিকিউরিটির চাকরি করত সেখানে নাকি চুরি হয়েছে, অথচ চুরির দিন বাবা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল। আশেপাশে লোকের সামনে বাবাকে মিথ্যাবাদী চোর বলে ধরে নিয়ে গেল। কেউ বিশ্বাস করলো না। বাবা সেই লজ্জায় জেলখানায় ফাঁস দিয়েছিল, আর আমার মা অপবাদের লজ্জায় হার্ট অ্যাটাকে চলে গেলেন। সেই দিন থেকে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি। মিথ্যে বলতে বলতে কখন যে এত বড় মিথ্যেবাদী হয়ে গেলাম আমি জানি না। এতক্ষণ আমি যা বলেছি তার সব সত্য। নীলা, এর আগে আমি তোমাকে অনেক মিথ্যে বলেছি, শুধু একটা ছাড়া, সেটা হলো সম্পদের লোভে পড়ে তোমাকে ভাসালেও আমি তোমাকে সত্যি ভালোবাসি নীলা। যেটা আমি আগে না বুঝলো এখন বুঝি। সত্যি বলতে নিজের কাছে এখন অনেক হালকা লাগছে। আজ থেকে আমি সত্যিটা বলতে চাই নীলা, আর এই সময় তোমার সাহস আমার ঠিক পথে চলতে সাহায্য করবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিছু কথা বলার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই বস। আমি জানি আমার কারণে আপনার এই অবস্থা, তাই আমি আপনাকে বলছি, আমি আজকে আপনার যে অবস্থা করেছি, আপনার ব্যবসা যে ক্ষতি করেছি, সেটা ক্ষতিপূরণ আমি দিব। আমি আপনার ব্যবসা ফিরিয়ে আনবো। তবে হ্যাঁ, আর মিথ্যে বলে না, সত্যি বলে। মিথ্যে বলে যদি কাজ হয়, সত্যি বলে তো আরো বেশি হবার কথা, তাই না বস? কারণ সত্যের জোর তো মিথ্যের থেকে অনেক বেশি। আমি শুধু আপনার কাছ থেকে একটা সুযোগ চাই বস, শুধু একটা সুযোগ। আমি হাত জোর করছি বস, প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ বস। দেখুন, আসল সত্যি কথা হচ্ছে, অন্যদের মতো আমাদের এত ফ্যাক্টরি নেই, এত লোকবল নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে অনেস্টি, আর তার উপর আমরা হার্ড ওয়ার্কিং। আমরা আশা করব এই প্রজেক্টটা যদি আমরা পাই, আপনাদেরকে কমপ্লেন করার কোনো সুযোগ
এবং আমাদের অনেস্টিতে কোনো রকম কোনো খুঁত থাকবে না। আমরা আমাদের সব থেকে বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করে দেওয়ার চেষ্টা করব এবং এটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের কাছে আমরা প্রমিস করছি। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। Nice presentation. I'm impressed. Congratulations. It's okay. Thank you. Congratulations. That's not all. Thank you. Thank you very much. প্লিজ আমরা আজকে আপনাদের সাথে এগ্রিমেন্টটা করে ফেলছি। অর্ডারটা আমরা আজকেই, আপনি প্লিজ পিও শিটটা আমাদেরকে দিবেন। Congratulations. Thank you. সত্য বলতে সৎ হতে কাউকে পাশে থাকার প্রয়োজন পড়ে না, নিজের চেষ্টাটাই যথেষ্ট। আর আমি তো আছি তোমার পাশে। চিরকাল। চিরকাল। তাহলে চলো কালকে আমাদের বিয়ে। তুমি তোমার বাবাকে বলো আমার জন্য গাড়িটা ম্যানেজ করে দেবে। পারবো ধরে